হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের গল্প খুব মজার হতে চলেছে। চলো, কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো। হাতের পাশে অবশ্যই টিস্যু বা রুমাল রেখে নিও, তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই গল্পটি শোনাবো। আমি আমার বিধবা মামিকে কীভাবে কাজ করে দিতাম আর কত সুন্দর করে খেলাধুলা করতাম। তো বন্ধুরা, চলো গল্প শুরু করি। তো বন্ধুরা, আমি ছোট থেকেই আমার মামা মামির সঙ্গেই থেকে বড় হয়েছি। কেননা ছোটবেলায় বাবা মা সবাইকে হারিয়ে ফেলেছি। সবার মুখে মুখে প্রায় শুনি আমার বাবা মা আমাকে নিয়ে যখন শহর থেকে গ্রামের উদ্দেশ্যে গ্রামে আসছিল, ঠিক তখনই একটা রোড অ্যাক্সিডেন্টে বাবা আর মা দুজনই না ফেরার দেশে চলে যায়। ভাগ্যকর্মে আমি বেঁচে যাই। তারপর আমরা তিনজনই হাসপাতালে থাকি। ওখানে সবাই চলে আসে। আমার বৃদ্ধ নানু ছিল, আমার দাদা দাদি আগে থেকেই মৃত ছিল। তো বন্ধুরা, আমার দাদা দাদি ছিল না, বৃদ্ধ নানি ছিল। সেও মায়ের বাবার শোকে, মা বাবা চলে যাওয়ার 3 দিন পর সেও চলে গেল। আমি তো ইতিমে থেকে গেলাম। কিন্তু আমার মামা আমায় কোলে তুলে নিলেন। তখন আমার মামা বেশ ছোট্ট ছিল, তেমন একটা বড় হননি। মামা তখন মাত্র 9-এ লেখাপড়া করছিল, মেট্রিকও দেননি। তবে আমার নানার বেশ সয় সম্পত্তি ছিল। আর আমার মামা আর আমার মা, তারা শুধু এক ভাই এক বোনই ছিল। তো যাই হোক বন্ধুরা, আমার মামা আমায় কোলে তুলে নিল। তারপর খুব সুন্দরভাবেই লালন পালন করেছে আমাকে। আমার মামা আমাকে বড় না করা পর্যন্ত বিয়ে করেনি। আমার মামার টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা এই কারণে হয়নি, কারণ ক্ষেত খামার গরু থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যেটার অভাব ছিল। তাই মামার কোনো সমস্যা হয়নি। তাছাড়া মামা খুব চতুরও ছিল। শোককে শক্তিতে রূপান্তর করে সে নিজেকে নতুন করে গড়ে তুলেছে, আর গড়ে তুলেছে সাথে আমাকে। আমার মামা অনেক অনেক পরে বিয়ে করেছে। আমি যখন ক্লাস 9-এ উঠলাম, ঠিক তখন আমার মামা বিয়ে করলো। বিয়ে করার পর আমি ম্যাট্রিক দিলাম। দেওয়ার পরে খুব ভালো রেজাল্ট হলো। তারপর আমার মামি যে আসলো, আমার মামি আমায় অনেক ভালোবাসতেন। সেও খুবই ভালো। আমার মামির নাম ছিল মিথিলা। মিথিলা আমায় প্রচণ্ড ভালোবাসতেন। আর মিথিলা খুব একটা বয়স না, খুবই ফুটফুটে, খুবই উচ্চ এবং খুবই শিক্ষিত একটি মেয়ে মিথিলা। মিথিলা আমাকে খুবই ভালোবাসতেন। যাই হোক বন্ধুরা, মিথিলা প্রচণ্ড শিক্ষিত হওয়ার কারণে মিথিলা আগে থেকেই কিন্তু একটা জব করতো। বিয়ের আগেই মিথিলার একটি জব হয়ে যায়। মিথিলা দেখতে বেশ উঁচু লম্বা, গায়ের রঙটা ছিল ফর্সা, চোখ দুটো হরিণের মতো টানা টানা। 3.5 বছর আমার মামার সাথে তার সংসার হলো, কিন্তু কোনো বাচ্চা হলো না। আমার মামা মামি দুজন বলতো, শরীরচর্চার লাইফটা কি পুরোপুরি এনজয় করতে চাই। জীবনে অনেক সময় এমনিতেই পার হয়ে গেছে। এজন্য আমাদের খুবই খুবই এনজয় করতে হবে ও নিজের লাইফটাকে নিজেদের মতো করে উপভোগ করতে হবে। যেমন মামা তেমন মামি ছিলেন। এজন্য ওনাদের দুইজনের মধ্যে খুবই মিল মহব্বতের কোনো কমতি ছিল না, অনেক মিল মহব্বত ছিল। আর দুজনকে খুবই ভালোবাসতো। তো বন্ধুরা, একদিন রাতে, এটা হচ্ছে আমার মামা যেদিন আসলে অ্যাক্সিডেন্টটা হবে তার আগের দিনের ঘটনাটাই আমি তোমাদের বলি। যেদিন অ্যাক্সিডেন্টটা হবে সেই দিন, আগের দিন আমরা রাতে সবাই হচ্ছে যে বাইরে খাওয়া দাওয়া করবো এরকম কথাবার্তা ছিল। তো বাইরে আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছি, রেস্টুরেন্ট, অনেক বড় রেস্তোরাঁয় গিয়েছি। সেখানে আমরা অনেক সুন্দর করে খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, শপিং করেছি। হ্যাঁ, তারপর মানে আমরা অনেক আনন্দিত। বাড়িতে এসেছি ডিনার করে। তো আজকে আমাদের ডিনার আর বাসায় করতে হবে না। তো আমি মোটামুটি একটু ক্লান্ত। তার কিন্তু সেই টিউশনিটা, মানে সে তো একজন টিচার ছিলেন। যাই হোক, তার সে চাকরিটা আছে, সে প্রতিদিনই হাফবেলা ডিউটি করে আসতেন। তো বন্ধুরা, এভাবেই চলতে থাকে সব কিছু। আমরা কিন্তু বিকেলে বেরিয়েছিলাম ঘুরতে, একটা ছুটির দিন ছিল সেদিন। যাই হোক, মামা বাড়িতে আসলেন। আসার পর সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। যাওয়ার পরে রাত আনুমানিক 2:30 বাজে। আনুমানিক 2:30টার সময় আমি বেশ লক্ষ্য করলাম যে কীরকম জানি
ওই থাপাং থাপাং থুপুং থুপুং কিছু আওয়াজ আমার কানে ভেসে ভেসে আসতে লাগলো। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো। তো যাই হোক, এই থুপুং থুপুং থাপাং থাপাং কোথায় থেকে আসছে আমাকে একটু দেখতে হবে। এর আগে তো আমি কখনোই এই ধরনের কোনো অদ্ভুত আওয়াজ শুনিনি। তো আমি ধীরে 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 মেন গেটের দিকে অগ্রসর হতে থাকি, কিন্তু মেন গেটে কিছুই পাওয়া গেল না। আমি দেখলাম যে মেন গেটটা খোলা ছিল। হ্যাঁ, আমি ভেবেছি ভিতরে হয়তো বা কিছু ঢুকে পড়েছে। আমি সব চেক টেক দিয়ে দৌড়ে গেটটা লাগিয়ে বাড়ির ভিতরে পুরো বাড়িটা খুঁজতে থাকি। হ্যাঁ, দেখলাম রান্নাঘরেও কিছু নেই। আমি বললাম, মা, কুকুর বিড়াল যখন কিছুই ঢুকেনি, তাহলে তোমরা তো জানো বন্ধুরা, ওই যখন কুকুর বিড়াল বাড়ির মধ্যে ঢুকে যদি এই হাড়ির মধ্যে কোনো এমন কোনো জিনিস পায়, যেমন মার চেটে চেটে চাটাং চাটাং করে খেলে কীরকম একটা শব্দ হয় বলো তো, সেম 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 সেম। তো বন্ধুরা, আমি খুব অদ্ভুতভাবে দেখলাম রান্নাঘরে কিছু নেই। আমি খুব সুন্দর করে বাড়িটা ঘুরতে লাগলাম। ঘুরতেই ওমা, যতই মামা মামির রুমের কাছে যাচ্ছিলাম, ওই আওয়াজটা তীব্র গতিতে আরও ভেসে আসে আমার কানে। তারপরে দরজায় কান লাগিয়ে দেখলাম ওখান থেকেই আসতেছে। তো যাক, দরজা তো লাগানো, কিছু দেখতে পারবো না। ওই আওয়াজটা মানে আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করবো আসলে কি হচ্ছে, কিছু ভাঙচুর হচ্ছে কি না, না কি। তো যাক, এত রাতে ডাক দেওয়া ঠিক হবে না, এই জন্য আর ডাক দিলাম না। তো আমি বারান্দায় চলে গেলাম। বারান্দা থেকে ওনাদের জানালাটা আবার সাথে ছিল। তো আমি জানালার মধ্যে মোটামুটি দেখিও নি। আমি তো ওই ব্যালকনিতে খুব সুন্দরভাবে বসলাম গিয়ে, কিন্তু দেখলাম যে জানালার পর্দা উঠতেছে, হালকা ডিম লাইট জ্বলতেছে, সেটা ছাপ জানালায় পড়ছে। ঠিক তখনই এমন জিনিস দেখলাম যা আমার চোখে আটকে গেল দেখার সাথে সাথে। দেখার জন্য একটা নেশাই দু চোখের মধ্যে ঢুকে গেল। আমি বসা থেকে উঠে খুব সুন্দর করে আস্তে আস্তে জানালার দিকে এগোতেই দেখলাম কি, এত সুন্দর দৃশ্য যা দেখার জন্য আমি প্রস্তুতি ছিলাম না। তারপরে আরও কাছে গেলাম, যে দেখলাম যে জানালার পর্দা উঠতেছে। জানালাটা এমনি আওজানো ছিল, কিন্তু লাগানো ছিল না। তো আমি গ্লাসের ফাঁকা দিয়ে দেখতে লাগলাম। দেখলাম খুব সুন্দর করে আমার মামা মামিকে সযত্ন করে পিঠে খাওয়াচ্ছে, কুলি পিঠে। তো মামি খুব সুন্দর করে করে কুলি পিঠা খাচ্ছে। তো বেশ সময় ধরে খাচ্ছেন। পেটটা হয়তো বা এখন ভরে গেছে মামির। আর মামা খাচ্ছে হচ্ছে চিথুয়া পিঠা। তো চিথুয়া পিঠাটা খুবই খুবই মজাদার ছিল খেতে। এতটাই মজা করে খাচ্ছিল, আমি তো দেখে কি বলবো, মনে হচ্ছিল যে আমিও একটু খাই। আমার এরকম অনুভূতি হচ্ছিল। তো বন্ধুরা, এখন এত রাতে ঘরে পিঠে খাওয়া খাই চলছে, আমি কি আর ডাক দিয়ে স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করতে পারি বন্ধুরা, বলো? তো যাই হোক, পিঠে খাওয়াটাও শেষ। এখন বলছে আমি ভাবা পিঠেও খাবো। তো যাক, চিতুয়া পিঠা খাওয়া হইল, এখন মামা ভাবা পিঠাও খাবে। তো ভাবা পিঠাগুলো খুব মজা করে করে বন্ধুরা খাচ্ছে। কিশমিশ বসানো, এত মজার ভাবা পিঠা, মজা করে করে মামা না ভাবা পিঠাও খাচ্ছে। তো যাক, ভাবা পিঠা খাইলো, চিতই পিঠা খাইলো। আর মামাকে দেখলাম খুবই সুন্দর করে করে না ওই মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ভাবা মানে চিতই পিঠাটা খাচ্ছিল খুব মজা করে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ভাবা পিঠা, চিতই পিঠা, কুলি পিঠা। তো যাই হোক, মামি খেলো কুলি পিঠা। মামির এটা খুবই পছন্দের পিঠা, ঠিক আছে। হ্যাঁ, মনে করো সাইজটা খুবই সুন্দর ছিল। কুলি পিঠা লম্বা লম্বা হয়, সাইজ বেশ উষ্টপুষ্ট হয়। তো অনেক মজা করে খেলো দেখলাম। ভিতরে বোধহয় গুড় নালিকের বেশি ছিল, এমনভাবে খাচ্ছিল যে আমারই মুখে লালা চলে আসলো খাওয়ার জন্য। যাই হোক, আমি দেখতেই লাগলাম। তো দেখতে 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 ওনাদের পিঠে খাওয়া শেষ। খাওয়া খাই শেষ হওয়ার পরে মোটামুটি একদম বলল, আর হবে না, রাতও অনেক ভারী হয়ে গেছে, চলো এবার বাড়ির কাজ শুরুই করে ফেলাই। তারপরে বাড়ির কাজগুলো খুব সুন্দর করে করলো।
ঠিক আছে, একবারে মনে করো কি বলবো তোমাদের বন্ধুরা, সেই খুব সুন্দর করে ওনারা আর কি কাজকাম করেন ঘরের। ফ্লোরটা যে মুছছিল, হ্যাঁ এমনভাবে মশামাছি করলো, কোনাকাঞ্চি মেরে মেরে তার লিকুইড ভিমবার জেল ঢেলে ঢেলে। তো খুবই ভালো লাগলো, আসলে আমি ওনাদের কাছ থেকে অনেক কাজ শিখতে পারলাম, আমার খুব ভাল লাগলো। তারপরে আমি আর কি করব, ওই অবস্থায় আমার ঘরে চলে গেলাম। যাওয়ার পরে খুব সুন্দর করে মোবাইলটা সেট করে দিয়ে আজকে লাইফের ফার্স্ট টাইম আমি মোবাইলে খুব দারুণ দারুণ স্টাইলি কিছু মুভি দেখছি। ওই সব মুভি বন্ধুরা বোঝো নাই তোমরা, তো দেখে দেখে নিজেকে আসলে আমার ইচ্ছে খালি বাড়তে আসে, আমি একটু খাবো, আমার পেটেও খিদে। তো আমি হচ্ছে ভাপা পিঠাও খাবো, আমার খুবই পছন্দ বন্ধুরা, অনেক অনেক পছন্দ ভাপা পিঠা, তাও আবার যদি কিশমিশ নারিকেল, ও মা গো মা, এত মজা ভাপা পিঠা। হ্যাঁ ওটা আমি তো একেবারে কি বলবো, সারা রাত খেলেও আমার পেট ভরবে না। যাই হোক বন্ধুরা, আর চিতই পিঠাও মাসে 24 ঘন্টা খেলেও আমার পেট ভরবে না, এই ধরনের খিদা লেগেছে আমার। তো চুপচাপ করে থাকলাম, থাকতে থাকতে আমি মোবাইলে ওইসব দেখতে 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 মানে কি বলবো বন্ধুরা, অস্থির হয়ে গেছি আমি। তারপরে খুব সুন্দর করে নিজের বাচ্চা কাজ করে দিলাম। বেশ আমার কষ্ট হলো, একটু ঘেমে টেমে অস্থির হয়ে গেলাম। তো বাচ্চা কাজ করে নিলাম। বাচ্চা কাজ করার পরে বাচ্চা তো একটু মোটামুটি বলছে ওকে ওকে রিল্যাক্স। তো যাক, পরের দিন খুব সকাল সকাল দেখলাম যে মামি একদম গোসল টোসল করে খাবার দাবার নাস্তা রেডি করে সব রেডি। আমি উঠলাম, উঠে খাওয়া দাওয়া করে ব্যাগটা ঘাড়ে নিয়ে চলে গেলাম। তো স্কুল থেকে তো আমি 5টার সময় আসি, তো আমার স্যারের কাছে ফোন গিয়েছে হাসপাতাল। তো স্যার আমাকে বললো এই চলো। আমি বললাম কোথায়? বললো আসো, এলেই দেখতে পাবে। তো যে সরাসরি হাসপাতালে নিয়ে গেল, দেখলাম যে মামা আর নেই। আচ্ছা মামার কি হয়েছে? কান্নাকাটা করে তো অস্থির আমি। মামার কি হয়েছে, মামার কি হয়েছে? এই রে মামার তো ট্রাকের নিচে চাপা পড়ে গেছে মোটরসাইকেল নিয়ে। ঠিক আছে, এই যে শুনলাম। তো তখন থেকে প্রায় মাস তিনেক আমি নিজেও খুবই খুবই ডিপ্রেশনে ছিলাম, কারণ আমার মামাটাকেই তো আমি অনেক ভালোবাসতাম, তার কোলে করেই তো আমি মানুষ হয়েছি। ঠিক আছে, তো তাকে হারিয়েতে আমি এক প্রকার নিঃস্ব হয়ে গেলাম। নিঃস্ব হয়ে যাওয়ায় আমি চুপচাপ করে থাকি, অনেক কষ্ট পাচ্ছিলাম। তো দেখলাম মামি শিক্ষিত মহিলা, তো সে তার উপরে প্রচণ্ড ম্যাচুয়েট ছিল। তো আমাকে একটু 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 করে খুবই খুবই মানে নিজেরও ভিতরে অনেক কষ্ট আছে, তারপর আমাকে সামাল দেওয়ার অনেক চেষ্টা করতেছে। তারপরে জন্য একেবারে ভেঙে পড়তে লাগলাম। তখন মামি হচ্ছে আমাকে কোথাও শুইতেই দিত না, নিজের কাছে বসিয়ে বসিয়ে খাওয়াতো, গালে তুলে তুলে, তারপরে নিজের কাছে শুয়ে শুয়ে রাখতো। এভাবে আরও 3টা মাস গেল, হয়ে গেল 6 মাস। তো দেখলাম মামির ভিতরে একটা চাপা কান্না, অনেক কষ্ট। তো মামি একদিন মামার ছবিকে সামনে রেখে অনেক কান্নাকাটি করছে, কান্নাকাটি করলো, রাতে ঘুমোলো, দেখলাম শুধু মুছড়ামুছি, একাত ওকাত ওকাত, ঘুমোতেই পারছেন না। তারপরে আমি মামিকে বললাম আজও ভালো লাগছে না, তোমার কাছেই শুই। তারপর মামির কাছে শুয়ে পড়লাম, আমার আর কিছুই ভালো লাগলো না, দিন দুনিয়া কিছুই আর যেন ভাবার বিষয় নাই আমার। মামিকে বললাম আজকে রাতে কোনো ভাগিনা টাগিনা নই আমি তোমার, এখন এই মুহূর্তটাতে তুমি একজন মেয়ে মানুষ, আমি একজন ছেলে মানুষ, ঠিক আছে? এই বলে কোনো কথা আর নাই। বললাম এত কষ্ট করে নিজে নিজে সমস্ত কাজকামগুলো করো, আমি আর চোখে দেখতে পারছি না। তুমি অনেক সুন্দর পিঠে বানাও, হ্যাঁ তোমার দারুণ অভিজ্ঞতা, আমায় গালে তুলে পিঠে খাইয়ে দাও। মামি বলল এটা কি বলছিস তুই? আমি বললাম কেন, কি বলবো আবার, যা সত্যি তাই বললাম। তো মামি একটু দিতে চাইছিলেন না, তো আমি নিজেই হাতে ধরে খুব সুন্দর করে গালে তুলে তুলে খেতে লাগলাম। প্রথমে ভাপা পিঠাই খেতে লাগলাম। হ্যাঁ কিশমিশগুলো দারুণ স্বাদের ছিল। তো অনেক অনেক সময় ধরে মানে যতক্ষণ পেট না ভরবে এতক্ষণ আমি ভাপা পিঠে খেতেই থাকবো। তার উপরে ঘরের পিঠে বলে কথা, যেমন ইচ্ছে তেমন খাবো, কি বলো বন্ধুরা? খুবই মন মতো খেলাম জানো। তো এমনভাবে খেলাম, তো মামি তো একবারে খুশি আনন্দে আত্মহারা, আমি পেট ভরে খাচ্ছি ভাপা পিঠে। আমি বললাম এবার ভাপা পিঠে খাওয়া হয়ে গেল, চিতই পিঠে দাও।
আমি যেন তেন জিনিস দিয়ে চিতই পিঠা খাবো না, আমি ওই গুড়ের লালাটা দিয়ে চিতই পিঠাটা খাবো। পরে গুড়ের খুব সুন্দর একদম 1 নাম্বার বন্ধুরা ঢেলে দিলাম পিঠের উপর। তারপরে পিঠাটাকে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘাড়িয়ে মেখে মেখে তারপরে খেতে শুরু করে দিলাম। পিঠাটা অনেক স্বাদের ছিল পিঠা। আসলে আমার মামি খুব স্বাদ করে এই পিঠা বানায়। বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো, তাই না? তো আমি চিতই পিঠা অনেক মজা করে করে খেলাম। জানো না বন্ধুরা, প্রায় 3-0 মিনিট ধরে ধরে খেয়েছিলাম চিতই পিঠা আমি। আমার পেটে যে অতিরিক্ত ক্ষুধা ছিল, আর তাছাড়া মামির এই কষ্ট আমি চোখে দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, মামিকেও বললাম তুমি আবার না খেয়ে থাকবে কেন? হ্যাঁ, কুলি পিঠা তো আমি বানিয়েছি, তুমি কুলি পিঠাটা খেয়ে নাও। তারপরে খুব সযত্ন করে মামির একদম গালের মধ্যে তুলে তুলে এই কুলি পিঠা খাওয়াচ্ছিলাম মামিকে। তো মামিও খুবই সযত্নে একদম পিঠে খেতেই থাকলেন। তো মামির পিঠে খাওয়াটা দেখে আমার অনেক অনেক আনন্দ ভালো লাগলো, যে যাকে এতদিন পর মোটামুটি একটা ডিপ্রেশন থেকে বের হওয়া গেছে। তারপরে পিঠে খাওয়ার পর্ব আমরা শেষ করে মোটামুটি মামিকে বললাম, আর কি, এখন তো মনে করো পিঠে খেয়েই ফেলেছি, পেটটা ভরা আছে, তাহলে এবার কাজ শুরু করা যাক। চলো, আমি তোমার ওয়ালগুলো যত যা আছে সব সুন্দর করে মেজে ঘষে দিচ্ছি। ঘরের কাজ, বাড়ির কাজ, ভিতরের রুমের কাজ, রুমের ভিতরের কাজ, সবটা আজকে আমি করব। দেখো তো আমার কাজ কতটা পরিষ্কার। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি খুব সুন্দর করে মামিকে এই কথা বলে আমি মামির ঘরের মধ্যে ঢুকে পড়লাম, বুঝলে বন্ধুরা? তো ঘরের মধ্যে যখন ঢুকে পড়ে মামিকে বললাম, মামি জং পড়ে গেছে, ওয়ালগুলো আগে এপিট ওপিট করে মেজে নিই। তারপরে আমি ওয়ালগুলো গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত খুবই সযত্নে এপিট ওপিট, মানে যত পিঠ আছে খুব সযত্নে ঘুরিয়ে ঘুরিয়ে ডলে ডলে মেজে মেজে ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে ফাইনালি এখন ফ্লোরটা আমি পরিষ্কার করব। তো আমি বললাম, দেখো ফ্লোর মশা স্ট্যান্ডটা কীরকম, তুমি কি বলো? তো আমাকে বললো, হ্যাঁ রে, ফ্লোর মশা স্ট্যান্ডটা তো খুবই সুন্দর, যেমন উষ্টপুষ্ট উঁচু লম্বা তেমন একেবারে শরীর স্বাস্থ্য, আমার খুবই পছন্দ হয়েছে রে। এটা দিয়ে যদি তুই ফ্লোর পরিষ্কার করা কাজটা করিস তাহলে এটা বেঁকাবেও না, ভাঙবেও না, আর কাজটা খুব স্ট্রংলি হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ তুমি ঠিক বলেছ। তারপরে খুব সুন্দর করেই, যেহেতু এত বড় স্ট্যান্ড দিয়ে আমি মেঝে পরিষ্কারটা করব, জং পড়া মেঝে, তো এখানে লিকুইড কিছু না দিলে হয় বন্ধুরা? তো আমি কি করলাম, 1 থাপা লিকুইড ভিমবার ঢেলে দিলাম। দেওয়ার পরে খুব সুন্দর করে চারিদিকটা ঘুরিয়ে 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 কোনা কাঞ্চি ছান মেরে মেরে অনেক সুন্দর ও দক্ষতার সাথে আমি ওই ছোট্ট ফুলের পরিষ্কার করে দিলাম বন্ধু। তো যাক, আমার ফ্লোরটা পরিষ্কার করতে প্রথম দিন যেদিন থেকে শুরু করলাম আমার 5-0 মিনিট সময় লেগেছিল। তো এরপর থেকে এই বাড়ি পরিষ্কার করার কাজ আর ফ্লোর পরিষ্কার সব আমিই করি। আর পিঠে যেহেতু খেতে ভালোবাসি সেটা আমাকে মামি বানিয়ে বানিয়ে দেন, কখনো না করেন না, নিত্য নতুন রূপে রূপে খাই বন্ধুরা আমি, বুঝছো? আর মামি কুলি পিঠিটা পছন্দ করে, উনিও খান। আর আমি চিতই পিঠা আর ভাপা পিঠাটা আমার অনেক অনেক পছন্দ। তো বন্ধুরা ইউটিউবের অনেক কড়া নিয়ম কারণ আছে, যার কারণে একটু খোলামেলা কথা তোমাদের বলে মজা দিতে পারি না। তো বন্ধুরা তোমরা অবশ্যই বুঝে নিও। আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো বলবে, আর কেমন গল্প শুনতে চাও সেটাও জানাবে। তো বন্ধুরা যাই হোক, এভাবেই চলে গেল 3.5 বছর। তখন আমি মামিকে বললাম, জীবন কি আর এইভাবেই কাটবে? বলল, জীবন কীভাবে কাটবে জানি না, তবে এই বিষয় নিয়ে তুই আর একটা কথাও বলবি না। আমি বললাম, কেন? আমি যদি তোমাকে বিয়ে করে রেখে দিই কেমন হবে? বললো, লোকে কি বলবে? আমি বললাম, তোমার আর আমার মধ্যে তেমন একটা বয়সে ফারাক নেই, হয়তো 2-4-6 মাস বা 1 বছর। এটা কি? মামি রাজি হচ্ছিল না, কিন্তু সমাজ সংসার নয়,
কতটা বিশ্বাস করলে একটা মেয়ে তার, বুঝতে পেরেছো তো বন্ধুরা? তাকে একটা পুরুষের হাতে তুলে দেয়। একবার ভেবে দেখেছো আমি কি করে তার বিশ্বাস নষ্ট করে দিতাম, কি করে তার ভরসা ভেঙে ফেলতাম? তাই বয়সের এদিক ওদিক না তাকিয়ে মামিকেই রেখে দিলাম নিজের জীবনে, আর খুব সুখে শান্তিতে জীবন সংসার এগিয়ে নিয়ে যেতে থাকলাম। আর গল্পটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যেও। আর কেমন গল্প শুনতে চাও তার জন্যও একটি কমেন্ট করে যেও। পরবর্তী গল্প সবার আগে পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সাথে। আজকে বিদায় নিচ্ছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।